Hello everyone and welcome to the podcast conducted by Bind Academy, which is Droppers to Doctor. আজকের এই পডকাস্টে আমরা যাকে পেয়েছি সঙ্গে is Mr. Subhajit Roy, is the founder and director of Bind Academy and also he's a biology teacher and he's teaching biology for NEET for last more than 10 years. So welcome sir. Thank you in sir. Today's podcast. First question যেটা স্টুডেন্টদের কোশ্চেন আমরা এটা নিচ্ছি এটা হচ্ছে যে এনসিইআরটি তো খুব ইম্পর্টেন্ট নিটের জন্য, সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক. So what do you think that NCERT reading is enough or concept-based learning is also required to master in biology for NEET? খুব ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছেন স্যার। নিটে বায়োলজির জন্য আমাদের যে স্ট্র্যাটেজি ফলো করতে হয় তার জন্য এনসিইআরটি সব থেকে ইম্পর্টেন্ট আমরা জানি। এনসিইআরটিতে খুব ভালোভাবে ফোকাস করতে হবে, A to Z এনসিইআরটি ক্লিয়ার করতে হবে, আর তার সাথে কনসেপ্ট খুব ভালোভাবে বিল্ড করতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট যদি থাকে তাহলে কিন্তু নিটে 360 আউট অফ 360 আমরা এক্সপেক্ট করতেই পারি। Okay, very good. So I think স্টুডেন্টদের এটা ক্লিয়ার হয়ে গেল যে only NCERT reading is not enough, concept-based learning is also required. তো আরেকটা প্রশ্ন যেটা স্টুডেন্টদের মধ্যে থাকে, স্যার হাউ মেনি টাইমস আ স্টুডেন্ট শুড রিভাইজ আ এনসিইআরটি বুক? মানে ইজ ইট এনি থাম্ব রুল ইজ দেয়ার যে এতবার পড়তেই হবে বা এতবার না পড়লে হবে না? তো আপনি এটা কিভাবে দেখেন বা আপনি কিভাবে স্টুডেন্টকে গাইড করেন এটা নিয়ে? আচ্ছা, এবার দেখুন স্যার, এটার জন্য না অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমার তো মানে 2-3 বার এনসিইআরটি পড়লেই হয়ে যায়। অনেকে বলে স্যার আমি তো অনেকবার ধরে এনসিইআরটি পড়ছি বাট তারপরে হচ্ছে না। তো এটার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার, যে যদি কোনো কনসেপচুয়াল টপিক থাকে, যদি তার কনসেপ্টটা কারো খুব ভালোভাবে ক্লিয়ার হয়, মানে তার জন্য ক্লাসটা করতে হবে অবশ্যই। ক্লাসটা যদি খুব ভালোভাবে সে ফলো করে তাহলে কিন্তু এনসিইআরটি যদি সে একবার দুবার ভালোভাবে পড়ে তার ওই আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে যায়। এরপর সে যদি প্রত্যেক 2 সপ্তাহ একবারও রিভাইজ করে বা তারপরে 1 মাসও একবার রিভাইজ করে, সেটাও তার জন্য এনাফ, খুব ভালোভাবে রেডি হবে। কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু বারবার রিভাইজ করে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি যে আপনি কি এরকম কোনো পার্টিকুলার চ্যাপ্টার্স এর নাম বলতে পারবেন যে চ্যাপ্টারগুলো, যে এগুলো হচ্ছে মোর অফ আ কনসেপ্ট বেসড সাবজেক্ট চ্যাপ্টার, আর যেগুলো হচ্ছে একটু মেমোরি বেসড চ্যাপ্টার, সেগুলো কোনগুলো যদি আপনি বলেন? অবশ্যই আমাদের এনসিইআরটিতে কিন্তু প্রায় 60 to 70% এরকম টপিক বা চ্যাপ্টার্স আছে যেগুলো কনসেপচুয়াল। তার মধ্যে যেমন সেল সাইকেল, সেল ডিভিশন, জেনেটিক্স, মলিকুলার বেসিস, বায়োটেকনোলজি, ইভলিউশন, প্লান্ট ফিজিওলজির মধ্যে ফটোসিনথেসিস, রেসপিরেশন, বা হিউম্যান ফিজিওলজির মধ্যে এক্সক্রিশন, এগুলো পুরোপুরি কনসেপচুয়াল চ্যাপ্টার্স। আর যদি আপনি ইনফরমেটিভ বলেন তাহলে সেখানে বায়োডাইভার্সিটি, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, বা এদিকে ক্লাস 11-এর চ্যাপ্টার্সের মধ্যে মরফোলজি, প্লান্ট গ্রোথ, এইগুলো ইনফরমেটিভ চ্যাপ্টার্স, এইগুলো একটু মেমোরাইজ করতে হবে। তো যেরকম আপনি বলেন আমি সেরকম ভাবে স্টুডেন্টদের থেকে কিছু ডাউট পেয়েছিলাম, লাইক হিউম্যান ফিজিওলজি এন্ড ইকোলজি, এটা একটা খুব বড় চ্যাপ্টার যেটা স্টুডেন্টরা বলছে। তো এটাকে সিম্পলিফাই করে কিভাবে, আরো সিম্পলিফাই করা যায় কিভাবে এই চ্যাপ্টারগুলোকে? আচ্ছা, এত বড় চ্যাপ্টার যেগুলো। ওকে, ইকোলজি তে 3টে চ্যাপ্টার আছে, তো এতে খুব একটা স্টুডেন্টের প্রবলেম হয় না, একটা চ্যাপ্টার বাদ দিয়ে যেটা বায়োডাইভার্সিটি, যেটা ইনফরমেটিভ। ওকে, আদারওয়াইজ ইকোলজি খুব ইজিলি হয়ে যাবে স্টুডেন্টসদের, বাট হিউম্যান ফিজিওলজি স্টুডেন্ট প্রবলেম ফেস করে, কারণ এমনিতেও মেডিকেল এর জন্য প্রিপারেশন নিচ্ছে মানে হিউম্যান ফিজিওলজি উপরই ম্যাক্সিমাম ফোকাস করতে হবে, বা তারপরেও হিউম্যান ফিজিওলজি নিয়ে ডিটেলস পড়তে হবে। তো হিউম্যান ফিজিওলজি কিছু চ্যাপ্টার আছে যার কনসেপ্ট খুব দরকার, তো সেটার জন্য স্টুডেন্টসকে না জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে হবে, প্রপার ডায়াগ্রাম বেসড পড়তে হবে, তাহলে জিনিসগুলো খুব ইজি হবে। ওকে স্যার, একটা কথা কি, স্টুডেন্টসরা তো মক টেস্ট দিচ্ছে এবং মক টেস্ট দেওয়ার পরে হাউ দে উইল অ্যানালাইজ দ্য মক টেস্ট পেপার অ্যান্ড কোন জায়গাগুলো উইক পোর্শন আছে, তো এটাকে আইডেন্টিফাই করার কি টেকনিক রয়েছে? সো হাউ ডু আইডেন্টিফাই দ্য উইক এরিয়াস ইন বায়োলজি, যে আমার কোন জায়গাগুলোতে উইক পোর্শন রয়েছে? ওকে, দেখুন স্যার, আগে আমাদের যা কোশ্চেন্স প্যাটার্ন ছিল যেখানে ডাইরেক্ট কোশ্চেন খুব বেশি আসতো, এখন জানি যে আমরা প্রচুর পরিমাণে অ্যাসাম্পশন বেসড কোশ্চেন্স বা স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স আসছে। তো এগুলোর জন্য মানে আমরা বারবার বলি যত বেশি স্টুডেন্ট মক টেস্ট দেবে তত ভালো, বাট অনেকে যেটা করে যে প্রতি উইকে মক টেস্ট দিয়েই যাচ্ছি, বাট পেপার অ্যানালিসিস হচ্ছে না। আমরা যেটাতে সব থেকে বেশি ফোকাস করতে বলি পেপার অ্যানালিসিস করা। আমি যদি একটা পেপার দিই, সেই পেপারটা দেওয়ার পরে কম করে 1 থেকে 1.5 ঘন্টা সেই পেপারটার অ্যানালিসিস করবো, এরর অ্যানালিসিস, আমার কোন কোশ্চেন মিস্টেক হয়েছে, সেই মিস্টেক্স গুলো কি ধরনের মিস্টেক্স, এই মিস্টেক্স গুলোকে ফার্স্ট আমাদের ক্যাটাগরাইজ করতে হবে, যে whether it is conceptual mistake or it is informative mistakes বা silly mistakes। তো আমরা ফার্স্ট এই 3টের মধ্যে ক্যাটাগরাইজ করবো আমার কোন মিস্টেক্সটা হয়েছে, দেন সেই মিস্টেক্স অনুযায়ী আমাদেরকে নেক্সট স্টেপ নিতে হবে। ভেরি গুড। তো যেমন আপনি মক টেস্টের কথা নিয়ে যখন উঠলোই, তো অনেক স্টুডেন্টরা যারা ড্রপার স্টুডেন্ট, তো তারা এখন থেকে অনেকে ফুল সিলেবাস টেস্ট এর জন্য অ্যাপিয়ার হচ্ছে বিভিন্ন জায়গায়, বা যদি প্রিভিয়াস কোনো পেপার থাকে, তো এটা কি উচিত এখন থেকে ফুল সিলেবাস টেস্ট পেপারটাকে অ্যাটেম্প্ট করা, নাকি এখন এই পার্ট টেস্টগুলো দিয়ে
like for after January or February, then they can go for the full syllabus test. So what is your suggestion, sir? এটা স্যার খুব ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছেন। আমি এখন অনেক স্টুডেন্টসকেই দেখছি এই মিস্টেকটা করছে স্টুডেন্টসরা। আমি অবশ্যই বলবো যেন রিপিটেড স্টুডেন্টস হোক বা ক্লাস 12 স্টুডেন্ট হোক, যারাই হোক না কেন, জানুয়ারি ফেব্রুয়ারি অবধি পার্ট টেস্টের উপরে ফোকাস করাটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ পার্ট সিলেবাস যত ভালোভাবে রেডি হবে তত ভালোভাবে কিন্তু ফুল টেস্ট দিতে পারবে। তো আমি ফুল সিলেবাস টেস্টের জন্য সাজেস্ট করব ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিল, অনলি ফর দিস 3 মান্থ। এই 3 মাসে কোনো স্টুডেন্ট যদি 20 to 25 ফুল সিলেবাস টেস্ট দিতে পারে, দ্যাট ইজ এনাফ। অ্যান্ড সেই প্রত্যেকটা পেপার দেওয়ার পরে যদি 2 থেকে 3 দিন রাখে এরর অ্যানালিসিস করার জন্য, তাতে কিন্তু স্টুডেন্টস প্রত্যেকটা এক্সামের পরে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। সেটাই সব থেকে বেশি দরকার। যেসব স্টুডেন্টসরা দেখছো এই ভিডিওটা, আমি তাদেরকে বলবো যে তোমরা যদি আগে থেকে ফুল সিলেবাস টেস্ট দিতে থাকো, তাহলে সেটা কিন্তু খুব বড় ভুল করছো। তোমরা বুঝতে পারবে না তোমরা কোন স্টেজে আছো। ওকে, ভেরি গুড। তো আমরা আজকে এই সেশনটার একদম শেষের পর্যায়ে এসে গেছি। তো স্যার, হোয়াট আর দ্য গোল্ডেন রুলস? স্টুডেন্টস যদি কেউ 340 350 প্লাস স্কোর করতে চায় নিটে, দেন আমরা জানি আজকে এটা এখন চলছে আপনার অক্টোবর এন্ড অলমোস্ট। তো হাউ মেনি মান্থস আর দেয়ার? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, there are 6 months are there. এই 6 মান্থসটাকে কিভাবে ইউটিলাইজ করলে সো দ্যাট দে ক্যান ম্যাক্সিমাইজ দেয়ার স্কোর ফ্রম দ্য বায়োলজি? আচ্ছা স্যার, দেখুন আমি এই যে 6 মান্থের কথা বলেন, আমি এটা দুটো পার্টে ডিভাইড করছি, 3 মান্থ অ্যান্ড 3 মান্থ। আমার মতে স্টুডেন্টের কাছে 3 মাস আছে, যে 3 মাস স্টুডেন্টস পড়তে পারবে ভালো করে। কারেক্ট। তো এই 3 মাসে আমি একটাই জিনিস বলবো, 3টে জিনিসের উপর ফোকাস করবো। ফার্স্ট, এনসিইআরটি। বায়োলজির জন্য আমি বলছি এনসিইআরটি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ফার্স্ট রুলের মধ্যে আছে এনসিইআরটি। সেকেন্ড রুল হচ্ছে প্রপার রিভিশন। যাই আমি পড়ছি, যেটা 2 মাস আগে পড়ে থাকি বা 3 মাস আগে পড়ে থাকি বা 2 সপ্তাহ আগে পড়ে থাকি, তার প্রপার রিভিশন। অ্যান্ড থার্ড যে জিনিসটার উপর আমি ফোকাস করবো, সেটা হচ্ছে ডেইলি রুটিন, রেগুলার রুটিন প্রপারলি ফলো করা। এই জিনিসটা যদি কেউ প্রপারলি 3 মাস ধরে করতে পারে, তাহলে কিন্তু তার প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে ক্লিয়ার হবে। অ্যান্ড তাহলেই কিন্তু লাস্ট 3 মাসে গিয়ে ফুল সিলেবাস টেস্টগুলো দিয়ে অনেকটাই বেনিফিট পাবে স্টুডেন্টস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি যারা স্টুডেন্টরা যারা শুনলে তোমরা খুব বেনিফিটেড হবে আজকের এই পডকাস্ট সেশন থেকে। আমরা ইন ফিউচার আগেও এরপরও নিয়ে আসবো, তোমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে থাকো, আমরা তার সলিউশন নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।